মা, এই গোলাপ ফুলের মতো আমার ভালোবাসাও তোমার জন্য ফুটে উঠেছে গিউ। সকালে বাগানে পানি দিচ্ছিলাম। গোলাপ গাছে নতুন কুড়ি এসেছে। একটা লাল গোলাপ সবেমাত্র ফুটেছে। ছেলে অফিস যাওয়ার আগে বাগানে এল। মা, দেখো কি সুন্দর গোলাপ। হ্যাঁ, আজ সকালেই ফুটেছে গু। সে ফুলটা ছিঁড়ে আমার দিকে বাড়িয়ে দিল। এটা তোমার জন্য উ। আমি হাসতে হাসতে নিলাম। ধন্যবাদ উ। কিন্তু মা, এই ফুল দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে গি। কি উদ্দেশ্য? ছেলে আমার কাছে এসে দাঁড়াল। এই গোলাপের মতোই আমার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা ফুটেছে। গত কয়েক মাস ধরে এই অনুভূতি আমার মনে কুড়ির মতো বেড়ে উঠছিল। আজ সকালে এই ফুল দেখে বুঝলাম আমার ভালোবাসাও পূর্ণতা পেয়েছে গি। পানির পাত্র আমার হাত থেকে ছিটকে পড়ল। তুই কি বলছিস? আমি বলছি আমি তোমাকে ভালোবাসি, শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করতে চাই উ। গোলাপের কাঁটা আমার হাতে বিঁধল। কিন্তু সেই ব্যথার চেয়ে ছেলের কথার ব্যথা বেশি অনুভব করলাম। এই বাগানে যেমন নানা রঙের ফুল ফোটে, তেমনি আমাদের জীবনেও নতুন রঙের ভালোবাসা ফুটুক মা গু। তুই কি পাগল? হ্যাঁ মা, তোমার ভালোবাসায় আমি পাগল। এই গোলাপের মতো আমার প্রেম সুগন্ধ ছড়াক তোমার জীবনে কি। বাগানের মাটি আমার পায়ের নিচে নরম লাগছিল, কিন্তু মনটা শক্ত হয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম পূর্ণিমা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রবীন দাস, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রণদীপ আর রিমি। রণদীপ ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিমি ১৪ বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু ছেলের এই অদ্ভুত কথায় আমি হতবাক হয়ে গেলাম। সে হঠাৎ হেসে ফেল। মা, তুমি কি আসলেই মনে করলে আমি এমন কথা বলবো? আরে পাগল, আমি তো বলতে চাইছিলাম আমি আমার বান্ধবী ঋতিকাকে ভালোবাসি। তাকে বিয়ে করতে চাই। তোমার কাছ থেকে আশীর্বাদ চাইছিলাম গে। আমি একটা গভীর নিঃশ্বাস ফেললাম। তুই এমনভাবে বললি কেন? রণদীপ মুখ টিপে হাসল। আরে মা, তুমি কতটা ভাবনাচিন্তা করো তা দেখার জন্য একটু ভীতি দেখাচ্ছিলাম। এই গোলাপ ফুলটা আসলে ঋতিকার জন্য। ও আজ আমাদের বাসায় আসবে। তোমার সাথে কথা বলবে গুই। আমার মাথায় হাত দিলাম। তোর এই দুষ্টুমি কবে ছাড়বি? আরে মা, এইটা দুষ্টুমি না। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাইছিলাম। কিন্তু তোমার মুখের ভাবটা দেখে মজা পেলাম গু। আমি তাকে একটা চাপড় দেওয়ার ভান করলাম। তুই না আমার মাথা খারাপ করে দিবি গ। রণদীপ আমার হাত ধরল। মা, কিন্তু আমার একটা সিরিয়াস কথা আছে গি। কি কথা? আমি সত্যিই ঋতিকাকে ভালোবাসি। আমরা ৩ বছর ধরে একসাথে আছি। এখন আমরা বিয়ে করতে চাই উ। আমি বসে পড়লাম বাগানের একটা চেয়ারে। তোর বয়স তো এখনো কম গ। মা, আমার ১৮ বছর হয়ে গেছে। আর আমি খুব ম্যাচিউর। ঋতিকাও আমার মতোই সিরিয়াস গ। ঋতিকা কেমন মেয়ে? খুব ভালো মেয়ে মা। তুমি তাকে দেখলেই মনে ধরে যাবে। ও খুব সুন্দর, পড়াশোনায় ভালো, আর পরিবারের সাথে খুব মিশে গু। আমি ভাবলাম, আজকাল ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। রণদীপও এখন বুদ্ধিমান হয়ে গেছে। ঠিক আছে, ঋতিকাকে নিয়ে আয়। তার সাথে কথা বলি উ। রণদীপ খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। তুমি সত্যিই বেস্ট উ। বিকেলে ঋতিকা এল। সত্যিই খুব সুন্দর মেয়ে। লম্বা চুল, ফর্সা গায়ের রং, আর মিষ্টি হাসি। তার আচার ব্যবহারও খুব ভদ্র। আন্টি, আমি রণদীপের কথা অনেক শুনেছি। আপনার সাথে দেখা করতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল উ। তুমিও তো খুব সুন্দর। রণদীপ তোমার প্রশংসা করতে করতে শেষ করতে পারে না আগে। ঋতিকা লজ্জা পেয়ে মাথা নিচু করল। আন্টি, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আপনার আশীর্বাদ চাই উ। তোমাদের পড়াশোনা কি অবস্থা? রণদীপ বলল, মা, আমি কলেজের শেষ বছরে। আর ঋতিকাও একই বছরে। আমরা দুজনেই চাকরি করার চিন্তা করছি গ। ঠিক আছে। কিন্তু বিয়ের জন্য এখনও তাড়াহুড়া নেই।
তোমরা প্রথমে পড়াশোনা শেষ করো, চাকরি করো, তারপর বিয়ের কথা ভাবো। ঋতিকা বলল, আন্টি, আমরাও তাই ভাবছি। আমাদের পরিবারের সাথেও কথা বলেছি। সবাই রাজি। হঠাৎ করে রিমি স্কুল থেকে ফিরে এল। রণদীপকে একটা মেয়ের সাথে বসে থাকতে দেখে অবাক হল। দাদা, এই মেয়েকে? রণদীপ হাসল। রিমি, এইটা হচ্ছে ঋতিকা, আমার বন্ধু। একদিন হয়তো তোমার বৌদি হবে। রিমি ঋতিকার দিকে তাকাল। তুমি কি আমার দাদাকে ভালোবাসো? ঋতিকা হেসে বলল, হ্যাঁ, তোমার দাদাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি আমার বৌদি হবে? যদি তোমার মা বাবা রাজি থাকেন। রিমি হাততালি দিল। ইয়ে, আমার একটা বৌদি হবে। আমরা সবাই হেসে উঠলাম। সন্ধ্যায় ঋতিকা চলে যাওয়ার পর রণদীপ আমার কাছে এল। মা, ঋতিকাকে কেমন লাগল? খুব ভালো মেয়ে। তবে তোমরা তাড়াহুড়া করো না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা। কিন্তু পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাগানে গিয়ে দেখলাম সব গোলাপ গাছ মরে গেছে। কাল পর্যন্ত যে গাছগুলো সুন্দর ফুলে ভরেছিল সেগুলো এখন কালো হয়ে গেছে। আমি রণদীপকে ডাকলাম। রণদীপ, তুই এদিকে আয়। দেখ বাগানের অবস্থা। রণদীপ এসে দেখে অবাক হয়ে গেল। মা, এটা কিভাবে সম্ভব? কাল পর্যন্ত তো সব ঠিক ছিল। আমিও বুঝতে পারছি না। হঠাৎ বাগানের এক কোণে একটা কাগজ চোখে পড়ল। আমি সেটা তুলে পড়লাম। যে ফুল ভালোবাসার নামে ছিঁড়ে নেওয়া হয় সে বাগানে আর কোনো ফুল ফুটবে না। কাগজটা পড়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রণদীপ, এই কাগজটা কোথা থেকে এল? রণদীপও কাগজটা পড়ল। মা, এটা কে লিখল? আমি চারদিকে তাকালাম। বাগানের চারপাশে উঁচু দেয়াল। কেউ ভেতরে আসতে পারে না। তাহলে এই কাগজটা কোথা থেকে এল? রণদীপ, তুই কি গতকাল ফুলটা ছিঁড়েছিলি? হ্যাঁ মা, একটা গোলাপ ছিঁড়েছিলাম। সেটা কোনো গাছ থেকে? রণদীপ বাগানের দিকে তাকাল। ওই যে গাছটা, ওটা থেকে। আমি দেখলাম সেই গাছটাই সবচেয়ে বেশি কালো হয়ে গেছে। মা, এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার। কিন্তু আমার মনে একটা অশান্তি কাজ করছিল। এমন অদ্ভুত ঘটনা কি সত্যিই কাকতালীয় হতে পারে? দুপুরে ঋতিকা এল। বাগানের অবস্থা দেখে ও অবাক হয়ে গেল। আন্টি, কাল তো এখানে এত সুন্দর ফুল ছিল। এখন সব মরে গেল কেন? আমি কাগজটা তাকে দেখালাম। ঋতিকা কাগজটা পড়ে ভয় পেয়ে গেল। এটা কে লিখেছে? আমরাও জানি না। ঋতিকা রণদীপের হাত ধরল। রণদীপ, আমার একটু ভয় লাগছে। ভয়ের কিছু নেই। নিশ্চয়ই কেউ দুষ্টুমি করছে। কিন্তু সন্ধ্যার পর আরও অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রাতে রিমি হঠাৎ চিৎকার করে উঠল। আমরা তার রুমে গেলাম। কি হয়েছে রিমি? মা, জানালার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি আমার দিকে তাকিয়ে আছেন। কিন্তু পরের দিন আরও অদ্ভুত কিছু ঘটল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরের দেয়ালে লাল রং দিয়ে লেখা, ভালোবাসার বিনিময়ে প্রতিশোধ। আমি রণদীপকে ডাকলাম। সেও দেখে থমকে গেল। মা, এটা কে করল? আমি জানি না। রাতে তো আমরা সবাই ঘুমিয়েছিলাম। রবিন অফিস থেকে ফিরে এসে সব শুনে খুব রেগে গেল। এটা নিশ্চয়ই কারো দুষ্টুমি। আমি পুলিশে খবর দেব। কিন্তু পুলিশ এসে তদন্ত করে কোনো ক্লু পেল না। ম্যাডাম, বাইরে থেকে কেউ আসার কোনো চিহ্ন নেই। ঘরের ভেতর থেকেই কেউ এই কাজ করেছে। এই কথা শুনে আমাদের সবার মুখ শুকিয়ে গেল। ঘরের ভেতর তো আমরা ছাড়া আর কেউ নেই। ঋতিকা সেদিন আর আসল না। ফোন করে জানাল তার শরীর খারাপ। পরের কয়েকদিন আরও অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। রান্নাঘরে রান্নার পাত্র নিজে নিজে পড়ে যেত। রাতে অদ্ভুত আওয়াজ আসত। মাঝে মাঝে মনে হতো কেউ বাড়ির ভেতরে হাঁটাচলা করছে। রিমি প্রায় বলত সে সাদা শাড়িওয়ালি মহিলাকে দেখতে পায়। আমার মনে হতে লাগল যেন আমাদের বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে। একদিন রণদীপ আমার কাছে এসে বলল, মা, আমার মনে হচ্ছে এই সব ঘটনার সাথে সেই গোলাপ ফুলের সম্পর্ক আছে। কেন? যেদিন আমি ফুল ছিঁড়েছিলাম সেই দিন থেকেই এই অদ্ভুত ঘটনা শুরু। আমিও এই কথা ভেবেছিলাম। আমি বুঝতে পারলাম এই বিশ্বাসটা শুধু আমাদের বাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই। ঋতিকা, তুমি কি সেই মহিলাকে দেখেছ? হ্যাঁ আন্টি। লম্বা চুল, সাদা শাড়ি।
তিনি খুব দুঃখী দেখাচ্ছিল রিমিও বলল, হ্যাঁ, আমিও একই মহিলাকে দেখি গু। এখন আমার নিশ্চিত হলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমি আমাদের পাড়ার পুরনো মানুষদের সাথে কথা বললাম। তাদের মধ্যে রহমান চাচা সবচেয়ে বয়স্ক। তিনি এই এলাকায় 50 বছর ধরে আছেন। চাচা, আমাদের বাড়ির পেছনের বাগানটার কোনো ইতিহাস আছে? রহমান চাচা একটু ভেবে বললেন, হ্যাঁ বৌমা, আছে। তুমি জানো না? কি ইতিহাস চাচা? এই জায়গায় একসময় একটা পুরনো বাড়ি ছিল। সেখানে একজন মহিলা থাকত। তার নাম ছিল কমলা। সে ফুলের খুব যত্ন নিত। তার বাগানে অনেক সুন্দর গোলাপ ছিল। তারপর কি হল? কমলার একটা প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই ছেলে তাকে ধোঁকা দিয়েছিল। অন্য মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল। কমলা সেই শোকে মারা গিয়েছিল। কখন মারা গিয়েছিল? অনেক বছর আগে। প্রায় 30 বছর হবে। তার মৃত্যুর পর বাড়িটা ভেঙে ফেলা হয়েছিল। তোমাদের বাড়ি তো সেই জায়গায়। এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। চাচা, কমলা কেমন দেখতে ছিল? লম্বা চুল, ফর্সা গায়ের রং। সাদা শাড়ি পরতে ভালোবাসত। খুব সুন্দরী ছিল এই বর্ণনা শুনে আমি বুঝে গেলাম রিমি আর ঋতিকা যাকে দেখেছে সেটা কমলার আত্মা। আমি বাড়ি ফিরে সবাইকে সব বললাম। রণদীপ বলল, মা, তাহলে আমি যে ফুল ছিঁড়েছিলাম সেটা কমলার প্রিয় ফুল ছিল? হয়তো। তাই সে রেগে গেছে গি। তাহলে এখন আমরা কি করব? আমি ভাবলাম, কমলার আত্মা যদি সত্যিই আমাদের বিরক্ত করে থাকে, তাহলে তার সাথে কথা বলা প্রয়োজন। আমি মনে করি আমাদের কমলার সাথে কথা বলা উচিত। কে কিভাবে মা? রাতে বাগানে গিয়ে তাকে ডাকব। ঋতিকা ভয় পেয়ে গেল। আন্টি, এটা কি নিরাপদ হবে? আমি মনে করি কমলা আমাদের কোনো ক্ষতি করবে না। সে শুধু তার ফুলের জন্য মন খারাপ করেছে গি। সেই রাতে আমরা সবাই একসাথে বাগানে গেলাম। রাত 12টা বেজে গেছে। চারদিকে নিস্তব্ধতা। আমি কাপা গলায় ডাকলাম, কমলা, তুমি কি আছো? আমাদের সাথে কথা বলবে? প্রথমে কিছুই হল না। তারপর হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। বাগানের মৃত গাছগুলো কাঁপতে লাগল। রিমি আমার হাত শক্ত করে ধরল। মা, কেউ আসছে গু। আমি তাকালাম। দেখলাম একজন মহিলা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। সাদা শাড়ি, লম্বা চুল। ঠিক রহমান চাচা যেমন বর্ণনা দিয়েছিলেন। কমলা আমাদের সামনে এসে দাঁড়াল। তার চেহারায় দুঃখের ছাপ। তোমরা কেন আমার ফুল নষ্ট করলে? সে ধীরে ধীরে বলল। রণদীপ এগিয়ে গেল। আমি দুঃখিত। আমি জানতাম না এটা তোমার ফুল। সেই ফুলগুলো আমার প্রেমের স্মৃতি ছিল। আমি মরে যাওয়ার পরও সেগুলোর যত্ন নিতাম গু। আমি বললাম, কমলা, আমরা জানতাম না। তুমি যদি ক্ষমা করো, আমরা নতুন ফুলের চারা লাগাবো গু। কমলা আমার দিকে তাকাল। তোমরা আমার কষ্ট বুঝতে পারো? হ্যাঁ, আমরা বুঝতে পারি। তোমার প্রেমিক তোমাকে ছেড়ে চলে গিয়েছিল গু। কমলার চোখে পানি এল। আমি তাকে এত ভালোবেসেছিলাম। কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছিল। আমার মৃত্যুর পরও আমি এই বাগানেই থেকে গেছি গু। ঋতিকা এগিয়ে গেল। কমলা দিদি, আমি তোমার কষ্ট বুঝতে পারি। আমিও ভালোবাসি। তুমি আমাদের ক্ষমা করোক। কমলা ঋতিকার দিকে তাকাল। তুমি কি সত্যিই ভালোবাসো? হ্যাঁ, আমি রণদীপকে সত্যিই ভালোবাসি। তাহলে সাবধান থেকো। পুরুষরা সবাই একই রকম। তারা মিথ্যা ভালোবাসার জাল বিছায়। রণদীপ বলল, কমলা, আমি ঋতিকাকে কখনো ধোঁকা দেব না। আমি তাকে সত্যিই ভালোবাসি। কমলা হাসল। কিন্তু সেই হাসিতে কষ্ট ছিল। একসময় আমার প্রেমিকও এমনই বলত। কিন্তু দেখো আমার কি অবস্থা হয়েছে গি। আমি বললাম, কমলা, তুমি কি চাও যে সব প্রেমিক প্রেমিকা তোমার মতো কষ্ট পাক? কমলা একটু ভেবে বলল, না, আমি চাই না। কিন্তু আমি চাই সবাই সাবধান থাকুক গো। তাহলে তুমি আমাদের আশীর্বাদ দাও। রণদীপ আর ঋতিকা যাতে সুখী হয় গু। কমলা রণদীপ আর ঋতিকার দিকে তাকাল। তোমরা কি প্রতিজ্ঞা করতে পারো যে একে অপরকে কখনো ধোঁকা দেবে না? রণদীপ আর ঋতিকা একসাথে বলল, আমরা প্রতিজ্ঞা করছি। কমলা তাদের মাথায় হাত রাখল। তাহলে আমার আশীর্বাদ নাও। হঠাৎ বাগানে একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ল। আমি দেখলাম মরা গাছগুলো আবার সবুজ হয়ে উঠছে। নতুন কুড়ি গজাচ্ছে। কমলা বলল, আমি এতদিন রাগে ছিলাম।
কিন্তু আজ তোমাদের ভালোবাসা দেখে আমার মন শান্ত হয়েছে গি। তুমি কি এখন শান্তিতে যেতে পারবে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি যেতে পারব। কিন্তু তার আগে আমি তোমাদের একটা উপহার দিতে চাই। কমলা হাত নাড়াল। আমাদের চোখের সামনে বাগান রূপান্তরিত হয়ে গেল। সুন্দর সুন্দর গোলাপ ফুটে উঠল। লাল, সাদা, গোলাপি, হলুদ, সব রঙের ফুল। এই বাগান সবসময় ফুলে ভরে থাকবে। তোমাদের ভালোবাসার মতোই গি। রিমি হাততালি দিয়ে বলল, কত সুন্দর। কমলা রিমির মাথায় হাত বুলিয়ে দিল। তুমি খুব সুন্দর মেয়ে। বড় হয়ে অনেক ভালো কিছু করবে গি। তারপর কমলা আমাদের দিকে শেষবারের মতো তাকাল। আমি এখন চলে যাচ্ছি। তোমরা সুখে থেকো গো। একটা উজ্জ্বল আলোর মধ্যে কমলা অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই একটা গভীর শান্তি অনুভব করলাম। যেন একটা ভারী বোঝা আমাদের মন থেকে নেমে গেল। পরের দিন সকালে দেখি বাগান সত্যিই ফুলে ভরে গেছে। আরও অবাক করার বিষয় হল, ঋতিকার বাড়িতেও একই ঘটনা ঘটেছে। রণদীপ আর ঋতিকার সম্পর্ক আরও গভীর হল। তারা বুঝতে পারল যে তাদের ভালোবাসা কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আরও বড় কিছুর অংশ। কয়েক মাস পর রণদীপ আর ঋতিকার বিয়ে হল। বিয়ের দিন বাগানের ফুলগুলো আরও সুন্দর হয়ে ফুটেছিল। মনে হচ্ছিল কমলা আমাদের আশীর্বাদ করছে। বিয়ের পর ঋতিকা আমাদের সাথে থাকতে এল। সে বাগানের খুব যত্ন নিত। প্রতিদিন ফুলে পানি দিত, যত্ন করত। একদিন ঋতিকা আমাকে বলল, মা, আমার মনে হয় কমলা দিদি এখনও আমাদের দেখাশোনা করেন গু। কেন? এই বাগানে এত সুন্দর ফুল ফোটে, যেটা স্বাভাবিক নয়। আর কোনো পোকামাকড় বা রোগ হয় না গি। সত্যিই তাই। আমাদের বাগান যেন জাদুকরি। সব ধরনের ফুল এখানে নিখুঁতভাবে বেড়ে ওঠে। একবার একটা ঝড়ে পাড়ার সব বাগানের ক্ষতি হয়েছিল। কিন্তু আমাদের বাগানের একটা ফুলেরও ক্ষতি হয়নি। রিমি বলেছিল, আমি দেখেছি ঝড়ের সময় একজন মহিলা ফুলগুলোকে রক্ষা করছিল। আমি বুঝতে পারি কমলা এখনও আমাদের পরিবারের অংশ। সে আমাদের রক্ষা করে, আমাদের সুখী দেখতে চায়। 1 বছর পর ঋতিকার একটা ছেলে হল। আমরা নাম রাখলাম কমল। কমলার নামানুসারে। কমল যখন একটু বড় হল, সে বাগানে খেলতে ভালোবাসত। মাঝে মাঝে দেখতাম সে একা একা কারো সাথে কথা বলছে। একদিন জিজ্ঞেস করলাম, কমল, তুমি কার সাথে কথা বলো? নানি, একজন সুন্দর আন্টি আসে। তিনি আমার সাথে খেলেন গু। আমি বুঝলাম কমলা কমলের সাথে খেলে। সে আমাদের নাতিকেও ভালোবাসে। এভাবে কয়েক বছর কেটে গেল। আমাদের পরিবার সুখে শান্তিতে থাকছিল। রণদীপ একটা ভালো চাকরি পেয়েছিল। ঋতিকাও ঘর সংসার সামলিয়ে পার্ট টাইম কাজ করছিল। রিমি বড় হয়ে কলেজে ভর্তি হয়েছিল। সেও প্রায় বাগানে বসে পড়াশোনা করত। একদিন রিমি আমার কাছে এসে বলল, মা, আমার একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কমলা দিদি এসেছিল। বলেছিল তার কাজ শেষ। তিনি এখন চূড়ান্তভাবে চলে যাবেন গো। আর কিছু বলেছিল? বলেছিল আমাদের পরিবার এখন সম্পূর্ণ সুখী। তার আর চিন্তার কিছু নেই গু। সেই রাতেই আমার স্বপ্নেও কমলা এল। পূর্ণিমা, আমি তোমাদের ধন্যবাদ জানাতে এসেছি গু। কিসের জন্য কমলা? তোমরা আমাকে শান্তি দিয়েছ। আমি এতদিন রাগে, দুঃখে, হতাশা ছিলাম। কিন্তু তোমাদের ভালোবাসা দেখে আমি বুঝেছি যে জীবনে ভালো মানুষও আছে গি। তুমি কি এখন খুশি? হ্যাঁ, আমি খুশি। আমি দেখেছি রণদীপ আর ঋতিকা কত সুন্দর একটা পরিবার গড়েছে। কমল কত সুন্দর একটা বাচ্চা। রিমি কত ভালো মেয়ে কি। তুমি আমাদের ছেড়ে যাবে? আমার সময় এসেছে। কিন্তু আমি সব সময় তোমাদের মনে থাকব। এই বাগানে থাকব। কমলা আমার হাত ধরল। পূর্ণিমা, তুমি খুব ভালো মা। তোমার ছেলেমেয়েরা ভাগ্যবান গু। ধন্যবাদ কমলা গু। আর একটা কথা। এই বাগানের ফুল দিয়ে তুমি একটা ছোট ব্যবসা শুরু করতে পারো। ফুলের দোকান দাও। অনেক লাভ হবে গু। আমি অবাক হয়ে গেলাম। সত্যি? হ্যাঁ। এই বাগানের ফুল কখনো নষ্ট হবে না। সব সময় তাজা থাকবে। স্বপ্ন থেকে উঠে আমি রবিনকে সব বললাম। সেও রাজি হল। আমরা একটা ছোট ফুলের দোকান খুললাম। সত্যিই কমলার কথা মতো আমাদের ব্যবসা খুব ভালো হল। আমাদের বাগানের ফুল এত সুন্দর যে সবাই কিনতে আসত। আর ফুলগুলো অনেক দিন পর্যন্ত তাজা থাকত। কয়েক বছরে আমাদের অবস্থা অনেক ভালো হয়ে গেল। রণদীপ আর ঋতিকার আরেকটা বাচ্চা হল। একটা মেয়ে।
নাম রাখলাম কমলা। ছোট কমলা যখন একটু বড় হল সেও বাগানে খেলতে ভালোবাসত। তার দাদা কমলের মতো সেও মাঝে মাঝে একা একা কারো সাথে কথা বলত। আমি বুঝতাম কমলা এখনও আমাদের সাথে আছে। তবে এখন সে আমাদের অংশ হয়ে গেছে। একদিন ৫ বছর বয়সী কমলা আমার কাছে এসে বলল, নানি, সুন্দর আন্টি বলেছে তার নামে আমার নাম রাখা হয়েছে গু। হ্যাঁ মা, গু। আন্টি বলেছে আমি বড় হয়ে অনেক ভালো কাজ করব। আমার চোখে পানি এসে গেল। কমলা আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে ভালোবাসে। এখন আমাদের পরিবার পূর্ণ। রবিন আর আমি, রণদীপ আর ঋতিকা, রিমি আর 2 নাতিনাতনী কমল আর কমলা। বাগানটাও আমাদের জীবনের অংশ। প্রতিদিন সকালে আমি বাগানে গিয়ে ফুলে পানি দিই। মনে হয় কমলার সাথে কথা বলছি। ফুলের দোকানের ব্যবসাও ভালো চলছে। আমরা এখন সচ্ছল। রিমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেও একজন ভালো ছেলের সাথে প্রেম করে। একদিন হয়তো সেও বিয়ে করবে। আমি জানি কমলা আমাদের সবার খুশি দেখে খুশি। মাঝে মাঝে রাতে বাগানে একটা শান্ত উপস্থিতি অনুভব করি, যেন কেউ আমাদের পাহারা দিচ্ছে। কমল আর কমলা বড় হচ্ছে। তারা বাগানের ফুল নিয়ে খেলে। কখনো কখনো তাদের মুখে কমলার গল্প শুনি। একদিন কমল বলল, নানি, সুন্দর আন্টি বলেছে ভালোবাসা কখনো মরে না গিয়ে। আমি হাসলাম। হ্যাঁ মা, ভালোবাসা অমর। আজ যখন আমি এই গল্প বলছি, আমার বয়স ৫৫। অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। সবচেয়ে বড় কথা হল, জীবনে অনেক রহস্য আছে। আমরা সব কিছু বুঝতে পারি না। কিন্তু ভালোবাসা আর সহমর্মিতা দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব। কমলার সাথে আমাদের যে অভিজ্ঞতা হয়েছিল সেটা আমাদের শিখিয়েছে যে মৃত্যুর পরেও আত্মা থেকে যায়। আর প্রেম, ভালোবাসা, দুঃখ, এসব অনুভূতি আত্মার সাথে চিরকাল থাকে। আমাদের পরিবারে কমলা এখন একজন অদৃশ্য অভিভাবক। সে আমাদের রক্ষা করে, আমাদের সুখী রাখে। যে গোলাপ ফুল ছিঁড়ে নেওয়ার জন্য এই সব ঘটনার সূচনা, সেই ফুলই আজ আমাদের জীবনে সৌন্দর্য আর সুখ এনে দিয়েছে। বাগানে এখনও সেই গোলাপ গাছটা আছে। প্রতিদিন নতুন ফুল ফোটে। আমি যখন সেই ফুল দেখি, মনে পড়ে যায় কমলার কথা। কমলা আমাদের শিখিয়েছে যে ভালোবাসার মানে শুধু নেওয়া নয়, দেওয়াও। সে তার জীবনে প্রতারিত হয়েছিল, কিন্তু মৃত্যুর পর সে আমাদের ভালোবাসা দিয়েছে। আজ আমাদের বাড়িতে যারা আসে তারা সবাই বাগানের প্রশংসা করে। আমি তাদের কমলার গল্প বলি। অনেকেই প্রথমে বিশ্বাস করে না, কিন্তু যখন তারা বাগানের অস্বাভাবিক সৌন্দর্য দেখে, তখন বুঝতে পারে যে এখানে সত্যিই কিছু আলাদা আছে। আমার এই গল্প শুনে অনেকেই তাদের জীবনে প্রেম আর ভালোবাসার গুরুত্ব বুঝেছে। তারা তাদের পরিবারের সাথে আরও ভালো ব্যবহার করতে শুরু করেছে। এটাই হয়তো কমলার আসল উদ্দেশ্য ছিল। সে চেয়েছিল মানুষ যেন একে অপরকে ভালোবাসে, বিশ্বাস করে। আমাদের পরিবারের গল্প এখানেই শেষ নয়। প্রতিদিন নতুন কিছু ঘটে। কমল আর কমলা বড় হচ্ছে। তাদের মধ্যেও কমলার প্রভাব দেখা যায়। তারা দুজনেই খুব দয়ালু, সহানুভূতিশীল। অন্যদের সাহায্য করতে ভালোবাসে। রিমিও এখন তার বয়ফ্রেন্ডের সাথে কমলার বাগানে বসে। তারাও কমলার আশীর্বাদ চায়। আমি নিশ্চিত যে কমলা তাদের সবাইকে ভালো রাখবে। এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই, জীবনে যত কষ্টই থাকুক না কেন, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। কমলা প্রতারিত হয়ে মারা গিয়েছিল। কিন্তু তার আত্মা যখন আমাদের পরিবারের ভালোবাসা দেখল, তখন সে তার রাগ আর দুঃখ ভুলে গিয়ে আমাদের ভালোবাসল। আর আজ পর্যন্ত সে আমাদের পাশে আছে। আমাদের বাগানের প্রতিটি ফুলে কমলার ভালোবাসা মেশানো আছে। প্রতিটি সুগন্ধে তার আশীর্বাদ। যখন সন্ধ্যায় আমি বাগানে বসি, মনে হয় কমলা আমার পাশেই বসে আছে। আমরা নীরবে কথা বলি। তার কোনো কথার প্রয়োজন নেই। তার উপস্থিতিই যথেষ্ট। আমার এই গল্প যারা শুনবে তারা হয়তো বুঝবে যে মৃত্যু শেষ কথা নয়। ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী। কমলা আজও আমাদের সাথে আছে। আর থাকবে চিরকাল। আমাদের বাগানের গোলাপের মতোই তার ভালোবাসাও প্রতিদিন নতুন করে ফুটে ওঠে। এই গল্পটি শুনে যারা নিজেদের জীবনে ভালোবাসার গুরুত্ব বুঝবে, তারাই কমলার প্রকৃত উপহার পাবে। কারণ ভালোবাসা দেওয়া আর নেওয়া, এই দুই মিলেই জীবনের পূর্ণতা। আর এই পূর্ণতাই হয়তো কমলা আমাদের দিতে চেয়েছিল। আমাদের পরিবারের এই অদ্ভুত কিন্তু সুন্দর অভিজ্ঞতা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করেছে। কমলার মতো একজন আত্মা আমাদের অভিভাবক হয়ে থাকা, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আর এভাবেই আমাদের গল্প চলতে থাকবে। প্রতিদিন নতুন অধ্যায় যোগ হতে থাকবে।
কমলার ভালোবাসার ছোঁয়ায় আমাদের জীবন আরও সুন্দর হতে থাকবে। এই গল্পের শেষ নেই, কারণ ভালোবাসার কোনো শেষ নেই।